আর যেখানে বাঙালিরা থাকবে সেখানে রসগোল্লা থাকবে না, এটা তো ঠিক হয় না। আস্তে আস্তে ভালো ঠান্ডা অনুভব হচ্ছে, বেশ শীত করছে কিন্তু এখানে দাঁড়িয়ে। মধুপুর বাঙালিদের কাছে চিরকালই এক নস্টালজিক গন্তব্য। মধুপুর মানেই চেঞ্জে যাওয়া আর সেই সোনালি দিনগুলোর স্মৃতি। একসময় স্বাস্থ্যোদ্ধারের জন্য বাঙালিদের অতি প্রিয় ঠিকানা ছিল এই শান্ত জনপদটি। আজও মধুপুর মানে সেই পুরনো দিনের আভিজাত্য। সবুজ প্রকৃতি এবং হিমেল হাওয়া মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। কলকাতার খুব কাছেই অবস্থিত এই পর্যটন কেন্দ্র। পৌঁছানো যেমন সহজ, তেমনি এর আনাচে কানাচে লুকিয়ে আছে প্রকৃতির মোহময়ী ভাণ্ডার। এখানকার বাড়িগুলো সাক্ষী হয়ে আছে বহু নামী মানুষের স্মৃতিধন্য দিনের। তাহলে চলুন শহরের কোলাহল থেকে দূরে গিয়ে দুদিন একসাথে কাটিয়ে আসি মধুপুর থেকে। আর আজকের গল্প শুরু আমার শহর বালি থেকে। নমস্কার, ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, আপনারাও কি রোজকার একঘেয়ে জীবনে ক্লান্ত? তাহলে চলুন আজকে আপনাদেরকে একটু হাওয়া বদলের জায়গায় নিয়ে যাই। কলকাতার কংক্রিটের জঙ্গল থেকে আপনাদেরকে নিয়ে যাই ঝাড়খণ্ডের স্বাস্থ্যকেন্দ্রে, মানে মধুপুর, জেসিডি আর শিমুলতলাতে। তার জন্য বালি স্টেশন থেকে পৌঁছাতে হবে জাংশন স্টেশন মানে হাওড়াতে। আর ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, খানিকক্ষণের মধ্যেই ঢুকবে। তাহলে চলুন সময় নষ্ট না করে যতক্ষণ ট্রেন না ঢোকে গায়ে রোদ লাগিয়ে নিই, তারপর ট্রেনে উঠে হাওড়া পৌঁছাবো। অ্যানাউন্সমেন্টের খানিকক্ষণের মধ্যেই 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের হাওড়া যাওয়ার ট্রেন ঢুকলো। দুপুরের করের ট্রেনগুলো মোটামুটি ফাঁকাই যায়, তাও আমি আমার পছন্দের জায়গা মানে গেটেই দাঁড়ালাম। হাওড়া জাংশন ছাড়াও কলকাতা স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকেও মধুপুর যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। যেহেতু হাওড়া আমার বাড়ির খুব কাছে, তাই হাওড়া স্টেশনটাই আমি চুজ করেছিলাম। যেহেতু আমাদের ট্রেন সেদিন লেট ছিল, তাই হাওড়াতে নেমে সোজা চলে গেছিলাম হাওড়া স্টেশনের সিটিং এরিয়াতে। প্রায় 2 ঘন্টা মতো নিজেদের মতো করে সময় কাটানোর পর ফাইনালি আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো। ঘড়িতে এই মুহূর্তে বিকেল 4টে। 1:25-এ ঢোকার কথা ছিল পাটনা থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে। সেই গাড়ি ঢুকলো এখন বিকেল 4টে। এবারে দেখার বিষয় ট্রেন ছাড়ে কখন। ট্রেন লেট হওয়ার কারণে ট্রেন থেকে নামার পাশাপাশি যাত্রীদের ওঠার তারাও ছিল চোখে পড়ার মতো। ঘড়িতে কাঁটায় কাঁটায় 4:23। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 18 মিনিট বিলম্বে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো হাওড়া থেকে পাটনাগামী জনশতাব্দী এক্সপ্রেস। আজকে হাওড়া থেকে মধুপুর অবধি যাত্রাপথে আমরা অতিক্রম করব মোট 280 কিলোমিটার। তাহলে একটা জমজমাট ব্লগের জন্য রেডি হয়ে যান। ঘড়িতে সময় তখন বিকেল 5:02। হাওড়া স্টেশন ছাড়ার খানিকক্ষণের মধ্যেই জনশতাব্দী তার নিজের গতিতে ফিরে গেছিল। স্পিড মিটার দেখাচ্ছিল ট্রেনের গতি তখন 125। কিন্তু আফসোস এটাই, ট্রেন সঠিক সময় থাকলে আমরা আর আধ ঘন্টা পরেই মধুপুর পৌঁছাতাম। আর এদিকে ট্রেনের প্যান্ট্রি সার্ভিসও তখন চালু হয়ে গেছিল। আর সাথে সাথে আমার খিদেও পেয়ে গেছিল। বাড়ি থেকে আনা চিড়ের পোলাও খেতে বসে গেলাম। তবে এই ট্রেনের ইডলিটাও কিন্তু খুবই ভালো। যাদের টেস্ট বাড একটু চটপটা পছন্দ করে, তারা এই ট্রেনে ট্রাভেল করলে ইডলি ট্রাই করতে একদমই ভুলবেন না। অবশেষে অপেক্ষার অবসান। নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা বিলম্বে পৌঁছাতে চললাম মধুপুরে। উফ, 6 ঘন্টা জার্নির পর এবার পৌঁছালাম মধুপুরে। মধুপুরে থাকার ব্যবস্থা দেখতে হবে, তবে থাকার জন্য কিন্তু স্টেশনের বাইরে যেতে হবে না। আর এই নতুন বন্ধু চলে এসেছে। অ্যাকচুয়ালি গায়ে গন্ধ পাচ্ছে, মানে একান্ত আর ল্যাপটপের যে গন্ধ, সেই গন্ধটা পাচ্ছে, আর সেটার কারণে এসছে। এই দাঁড়া 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 দাঁড়া, ঠিক আছে ঠিক আছে, চ। কে কাকে নিয়ে যাবে? মধুপুর নেমে নতুন গাইড। আরে যাচ্ছি যাচ্ছি, চ যাবো, চ চ চ, আয় চলে চলে চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চ। এনে
এনে এনে এনে মধুপুর স্টেশনের বাইরে পৌঁছাতে কি চা করছে, আর এই শীতের দিনে গরম চায়ের থেকে ভালো মেডিসিন আর কিছু হতে পারে না। আমার হাতে দুটো কাপ দেখা গেলেও দুটো কাপ কিন্তু আমার নয়, একটা অর্পিতার একটা আমার। যাই হোক, অর্পিতা বললো রুমে যাওয়ার আগে একটু চা খেয়ে নিই। আর চা খেতে এই জায়গার দুধ তো খুব বিখ্যাত, ন্যাচারালি চায়ের টেস্টও খুব মারাত্মক হয়। চা খেয়ে নিই, তারপর রুমে যাব। মধুপুরের স্টেশনের বাইরে প্রচুর খাওয়ার অপশান আছে, তো আপনাদের খুব একটা কিছু অসুবিধা হওয়ার কথা নয়। এটা আমরা দেখিয়েছিলাম আগে যে ট্রেন লেট করবে, প্রায় 3 ঘন্টা লেটে আমরা মধুপুর পৌঁছিয়েছি। সে কারণে আমরা অর্পিতা বাড়ি থেকে কিছু পরোটা করে এনেছিল। সেই পরোটা, এমনি পরোটা প্লাস আলুর পরোটা দুটোই আমরা এখান থেকে এই স্টেশনের সামনে হোটেল থেকে হাফ তরকা আর ডাবল ডিমের অমলেট নিয়ে নিচ্ছি। এটা দিয়ে রাত্রে রুমে বসে খেয়ে নেব। মধুপুরে আইআরসিটিসির রিটায়ারিং রুম ছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, তাই এনকোয়ারি থেকে চাবি নিয়ে ঢুকে পড়লাম আমাদের রুমে। আর এটাই হচ্ছে মধুপুরে আইআরসিটিসির রিটায়ারিং রুম। রুম তো বিশাল বড়, কিন্তু যা হয় মেনটেনেন্সের অভাব। এমনিতে খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা বলতে পারবো না। বাথরুমও যে খুব পরিষ্কার, হ্যাঁ, তবে বাথরুম পরিষ্কার ইন্ডিয়ান স্টাইলের ব্যানে যা, কিন্তু বাথরুম মোটামুটি পরিষ্কার, রুম মোটামুটি। তবে ওই 300-400 টাকায় আর এর থেকে ভালো কী হবে, যা পাওয়া গেছে তাই নিয়ে দুদিন কাটিয়ে দেবো। তো চলুন রাতের খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়ি। দেখা হবে একেবারে কাল সকালে মধুপুর ভ্রমণের সঙ্গে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা। নমস্কার, মধুপুর স্টেশন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। ফাইনালি পৌঁছে গেছি বাঙালির হাওয়া বদলের পশ্চিমে। এই মুহূর্তে আছি মধুপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের রিটায়ারিং রুমের ঠিক সামনে। মধুপুর স্টেশন চত্বর একদমই ফাঁকা, আর এই ফাঁকায় ফাঁকায় বাঙালির পশ্চিমের হাওয়া বদলের জায়গা মানে মধুপুর, গিরিডি এগুলো ঘুরতে বেরিয়ে পড়ি। আর আপনারাও কিন্তু রেডি হয়ে যান আমার সঙ্গে ঘরে বসে বসে বাঙালির পশ্চিমের হাওয়া বদলের জায়গা ঘুরতে। চলুন এগোই। সকাল 10টার দিকে মধুপুর স্টেশনের বাইরে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। সকাল সকাল অর্পিতার ইচ্ছা হচ্ছে ইডলি খাবে, ওর আবার হেলদি খাবার পছন্দ, যে কারণে আমাকেও দফারফা হতে হলো, আমার দফারফা হলো, ইডলি খাই। ভালো করেছে কিন্তু। মধুপুর স্টেশনের ঠিক গেটের সামনে সকালবেলা ইডলি পাওয়া যায়, 10 টাকা পিস। মধুপুর স্টেশনের সামনে হচ্ছে মধুপুরের ট্যাক্সি স্ট্যান্ড, তো এখান থেকেই গাড়ি নিচ্ছি। তো এই গাড়ি নেওয়ার জন্য আমাদের কথা হয়েছে মধুপুর এবং গিরিডি সাইট সিন করে টোটাল হচ্ছে 2800 টাকায় কথা হয়েছে। तो क्या नाम है आपका? सुनील यादव। क्या क्या घुमाएंगे पूरे? जहाँ जहाँ आपका पुश पड़ेगा वहाँ कितना टाइम लगेगा? आप घूमने पर डिपेंड करता है। लगभग कितना लगता है? शाम और सब घुमा के 3-4 घंटे में हो जाएगा? 5 घंटा 6 घंटा 6 घंटा मैक्सिमम। आपका फ़ोन नंबर बताओ। लिखिए 62 हाँ, 62 0 0 55 65 55 65 473। 473। তাহলে চলুন বেরিয়ে পড়ি মধুপুর এবং গিরিডি ভ্রমণে। আজকে মধুপুরের যে বিভিন্ন লোকাল সাইট সিন আছে সেগুলো সব আমরা ঘুরে দেখব, আর তারপর আমরা চলে যাব হচ্ছে দুটো জায়গায় ঘুরতে। উষ্ট্রি নদীর ঝর্ণা, যেটা খুব ফেমাস, ওটা এবার আমরা যাচ্ছি না, কারণ কি আমরা ধানবাদের ভিডিওতে যখন ধানবাদ এসেছিলাম তখন আমরা উষ্ট্রি ঘুরে গেছিলাম, বর্ষাকাল ছিল। আশা করি এই ভিডিওটা আপনারা দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য ওপরে আই বাটনে এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল। তো চলুন বেরিয়ে পড়ি। প্রায় 20 মিনিট পথ চলে আমরা পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্যে। পৌঁছে গেছি আজকে আমাদের প্রথম স্পট পত্রল কালীবাড়িতে। আর এই পত্রল কালীবাড়ি কিন্তু মধুপুর স্টেশন থেকে 7.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই জাগ্রত মন্দিরটি 6 থেকে 7 শতাব্দী পূর্বে রাজা দিগ্বিজয় সিংহের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দির চত্বরে মা কালীর মন্দির ছাড়াও আরও অনেকগুলো মন্দির আছে। মন্দিরে মায়ের যা রূপ, সেই রূপ তো অবশ্যই কোষ্ঠী পাথরের মায়ের রূপ,
অসম্ভব ভালো লাগবে। যখন আসবেন অবশ্যই মধুপুরে এলে পাত্রল কালীবাড়িতে আসতে কখনো ভুলবেন না। স্থানীয়দের বিশ্বাস এই মন্দিরে মন দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলে মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। মন্দিরের বেশিরভাগ পুরোহিতই বাঙালি। আপনারা চাইলে এই মন্দিরে মায়ের পুজো দিতেই পারেন। এখানে কিন্তু মানে ভোগের জন্য ডোনেশন দেওয়া যায়। অর্পিতার ইচ্ছা অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডোনেট করলাম। আপনারা যদি আসেন, আপনারা মনে করবেন ডোনেশন দেবেন, অবশ্যই দিতে পারেন। যাই হোক, খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। পাত্রল কালীবাড়ির মায়ের দর্শন তো হলো, এবারে এগোই আমাদের পরবর্তী গন্তব্য সেন্ট কলম্বাস চার্চ করার জন্য। চলুন। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মন্দির, মানে পাত্রল কালীবাড়ি, আর এবারে এসছি মধুপুরের গির্জার কাছে। চার্চের নাম হচ্ছে সেন্ট কলম্বাস চার্চ। মধুপুরের এই ঐতিহাসিক চার্চটি 1872 সালে ব্রিটিশরা ইউরোপীয় শৈলীতে তৈরি করে। এর খোদাই করা জানলা পুরনো সমৃদ্ধির পরিচয় দেয়। বর্তমানে চার্চটি চার্চ অফ ইংল্যান্ডের অধীনে পরিচালিত হয়। আজকে শুক্রবার, আজকে কিন্তু চার্চ বন্ধ। চার্চ রোববার দিনকে খোলে। আপনারা যখন আসবেন, যদি রোববারে আসেন, তাহলে কিন্তু এই চার্চ অবশ্যই দেখে নেবেন। পৌঁছে গেছি মধুপুরের 52 বিঘায়। আর এই জায়গাটাই কিন্তু বাঙালিদের কাছে ভীষণ নস্টালজিক জায়গা ছিল। বিভিন্ন বাঙালির বাড়ি ছিল কিন্তু এই সমস্ত অঞ্চলে। যাই হোক, সময়ের নিয়মে কোনো কিছুই স্থায়ী থাকে না। আজকেও কিন্তু বাঙালিদের সেই আনাগোনা আর আগের মতো নেই। বাড়িগুলো কিছু ভগ্নপ্রায়, কিছু রেনোভেশন হয়েছে, কিছু বাড়ি এখনও আছে, কিন্তু মালিকানা বদল হয়ে গেছে বাঙালির হাত থেকে। যাই হোক, এখানে এই মুহূর্তে দাঁড়িয়েছে একটা বাড়ির সামনে। সেই বাড়িটার ভিতরে জিজ্ঞাসা করেই ঢুকছি। এখানে বিশাল বাড়ি, প্রচুর এরিয়া, আম জাম, বিভিন্ন রকম গাছের সমারোহ। এইগুলো দেখেই কিন্তু বোঝা যায় ভোজন রসিক বাঙালি যেখানেই যায় সেখানে কিন্তু সে তার নিজের ছাপ রেখে যায়। শান্ত পরিবেশ, বাগানের আলো আঁধারির খেলা। দিনের বেলায় ঝিঝি পোকার ডাক শুনে জীবনের প্রায় 3 দশক পিছিয়ে গেছিলাম। চোখের সামনে ভেসে উঠেছিল একদম ছোটবেলায় মা বাবার সঙ্গে ঘুরে যাওয়া মধুপুরের দিনগুলো। তখন অবশ্য এখানে টাঙা চলতো, আর ওই টাঙায় করে মধুপুর ঘুরে যাওয়ার দিনগুলো ভাবতে ভাবতে খানিকক্ষণ বাগানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালাম। মধুপুর তার জলের জন্য প্রসিদ্ধ। স্বাস্থ্যোদ্ধারের জন্য বাঙালি বারে বারে এখানে ছুটে আসতো। আজকের দিনে আমরা আরও ইউভির জল খাই ঠিকই, কিন্তু তখনকার মধুপুরে এসব কিছুই ছিল না। ছিল বড় বড় ইদারা, আর এই ইদারার জলই আরও ইউভির থেকে গুণী বারে বারে প্রমাণিত হয়েছে। আপনাদের মতো কতজন আমার মতো ছোটবেলায় মধুপুরে এসেছেন? কতজনই বা আমার মতো নস্টালজিক ফিল করছেন? আমাকে অবশ্যই জানাবেন। যাই হোক, পুরনো স্মৃতিকে পেছনে রেখে এগিয়ে গেলাম পরবর্তী গন্তব্যের দিকে। এরপর আমরা চলে গেছিলাম 52 বিঘা অঞ্চলের দিবালয়ে। আশ্রমের এলাকাটা অনেকটা বড়। আশ্রমে পৌঁছে প্রথমেই গেলাম এখানকার শিব মন্দিরে। এই 52 বিঘা অঞ্চলে এসে না আসলেই হয়তো ভালো হতো। এসে কিন্তু সত্যিই আমার মন ভারাক্রান্ত হয়ে গেল। আগেকার দিনে বাঙালিদের যে রমরমা ব্যাপার ছিল, সেই ব্যাপার তো এখন স্থিমিত। তার কারণ হচ্ছে বাঙালিরা ম্যাক্সিমাম বাড়ি বিক্রি করে দিয়েছে অন্যান্য স্থানীয় মানুষদের কাছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন, আজকে আমরা বাঙালিরা ফ্ল্যাট বাড়িতে অভ্যস্ত, 800-1000 স্কোয়ার ফিট জায়গায়, কিন্তু তৎকালীন যুগে এই যে খোলামেলা পরিবেশে এসে স্বাস্থ্যোদ্ধারের জন্য যে বাঙালিদের থাকার ব্যাপার ছিল, এতে কিন্তু সব দিক থেকে যে শুধু শরীর স্বাস্থ্য ভালো হতো তা না, বাঙালিদের অর্থনৈতিক সমৃদ্ধির দিকটাও কিন্তু ভাবা যেত। এইটা হচ্ছে পেইং গেস্ট এই অঞ্চলে, দেবালয়া 52 বিঘা। এটা একটা আশ্রম। এখানে কিন্তু
থাকার জন্য পেইং গেস্ট মানে এখানে কিন্তু চাইলে থাকতে পারেন, লেখা আছে পরিষ্কার চিপেস্ট ইন দ্য টাউন। যদি আপনাদের ইচ্ছা হয় বাঙালির নস্টালজিয়া অনুভব করবেন, তাহলে 52 বিঘা অঞ্চলে এসে এই দেবালয়ে 2-4 দিন কাটিয়ে যেতে পারেন। যোগাযোগের নম্বর দেওয়া রইল, আপনারা চাইলে যোগাযোগ করে নেবেন। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি এখানকার বিবেকানন্দ মঠে। যেরকম রামকৃষ্ণ মিশনের পরিবেশ হয় ঠিক সেরকমই পরিবেশ। মন্দির যেটা আছে সে এখন দুপুর 12টা বাজে। দুপুর 12টার সময় জাস্ট মন্দির বন্ধ হয়েছে আর আমরা পৌঁছেছি, যে কারণে মন্দির দর্শন করাতে পারলাম না। কিন্তু এখানে যেটা জিনিস, আপনারা যদি মনে করেন যে এখানে এসে থাকবেন, তাহলে এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। এখানে মাথাপিছু 500 টাকা করে নন এসি রুম, মানে 7 জন এবং 5 জনের দুটো রুম আছে, সেগুলোতে প্রত্যেকটাতে হচ্ছে মাথাপিছু 500 টাকা করে থাকা যায়। আর একটা এসি রুম আছে, সেক্ষেত্রে মাথাপিছু খরচা হচ্ছে 1000 টাকা করে 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে। এটা হচ্ছে এখানকার চার্জ। ডেসক্রিপশানে এখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটা দেওয়া থাকবে। বিবেকানন্দ মঠের পাশাপাশি মধুপুরে আরেকটা বিখ্যাত মঠ আছে, তাহলে চলুন এবার সেটাও ঘুরে নেওয়া যাক। পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য কপিল মঠে। কপিল মুনির কথা উঠলেই মনে হয় যেন গঙ্গাসাগরের কথা, কিন্তু এছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় কপিল মঠ আছে, মধুপুরেও এরকম একটা কপিল মঠ আছে। তো সেটাই আমরা দেখতে এসেছি। বিভিন্ন ফুলের গাছের সমারোহ, এদিকে ডালিয়া ফুটেছে, খুব ভালো লাগছে কিন্তু দেখে। চলুন একবার ঘুরে দেখে নিই। এই কপিলমুনি মঠের পরিবেশও খুবই ভালো, ঢুকলেই একটা পজিটিভিটি অনুভব করা যায়। চারপাশে শীতকালে ফোটা ডালিয়া, চন্দ্রমল্লিকা এবং ইনকার সম্ভার আপনার চোখ টানবে। আশ্রমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে কোনো রকম থাকার ব্যবস্থা কিন্তু নেই। এখনো অবধি যে কটা আশ্রম ঘুরেছি মধুপুরে, তার মধ্যে কিন্তু সব থেকে শান্ত, সব থেকে নির্জন জায়গা হচ্ছে এই কপিলমুনির আশ্রম। মানে নির্জনতাকে যদি ফিল করতে হয়, নির্জনতার এসেন্স নিতে হয়, তাহলে কিন্তু এখানে আসতে হবে। কেন কি, গাছে শুনতে পাচ্ছেন পাখির ডাক, ঠিক আছে, হালকা হালকা পাতা ঝরছে বিভিন্ন জায়গায়, তার যে আওয়াজ, সব কটা জিনিসকে ফিল করতে গেলে এই রকম নির্জন জায়গা ছাড়া আর কোথায় পাবেন বলুন তো। যাই হোক, মধুপুর সাইট সিন এখানেই শেষ করছি। এবারে এগোবো গিরিডির উদ্দেশ্যে। চলুন, সময় নষ্ট করে লাভ নেই। सुनील भैया, हाँ दादा, कहाँ जाएंगे अभी? अब हम लोग खंडोली के लिए चलेंगे। खंडोली के लिए चलेंगे, ठीक है चलिए। ओके। মধুপুর শহরের 5টা স্পট ঘুরে নিয়ে এবারে এগোলাম মধুপুর শহরের বাইরে। প্রায় আধ ঘন্টা পিচ রাস্তায় চলার পর গ্রামের পথ ধরলাম। এখানে আগে কোনো রাস্তা ছিল না। ব্রোকলিয়া ঝর্ণা যেতে গেলে পিচ রাস্তা থেকে কিন্তু হাঁটা পথে যেতে হতো, কিন্তু এখন রাস্তা হয়ে যাওয়ার সুবাদে গ্রামের মানুষদের পাশাপাশি পর্যটকদেরও অনেক সুবিধা হয়েছে। পৌঁছে গেছি মধুপুর থেকে গিরিডি যাওয়ার রাস্তায়। পরে হচ্ছে বোকালিয়া ঝর্ণা। মেন রোড থেকে 2.5-3 কিলোমিটার মতো ঢুকতে হয়। তো এই মুহূর্তে পৌঁছেছি বোকালিয়া ঝর্ণার সামনে, আর এই নিচে হচ্ছে বোকালিয়া ঝর্ণা। এখান থেকে কিন্তু জলের কলকল শব্দ খুব সুন্দর শোনা যাচ্ছে। তো চলুন এগিয়ে গিয়ে দেখে নিই। বকলিয়া ঝর্ণা একটা ছোট্ট ঝর্ণা। এর উগ্রতাকে অনুভব করতে গেলে আপনাকে কিন্তু বর্ষাকালেই আসতে হবে, তবে শীতকাল পিকনিকের জন্য আদর্শ। আশপাশ থেকে প্রচুর মানুষ এখানে চড়ুইভাতি করতে আসেন। যদি বর্ষায় ঝর্ণার রূপ কেমন তা অনুভব করতে চান, তাহলে আমাদের ধানবাদ আর সাসারামের ভিডিও অবশ্যই দেখে নেবেন। বোকালিয়া ঝর্ণা আশা করি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আমাদের দুজনের তো ডেফিনেটলি ভালো লেগেছে। বেশ খানিকক্ষণ সময় এখানে কাটালাম। খুব শান্ত জায়গা, কিছু বাচ্চা ছেলে মেয়ে এখানে স্নান করছে, ওদের সঙ্গে খানিকক্ষণ গল্পও করলাম।
আচ্ছা, এই জায়গাটা কিন্তু জানুয়ারি মাসে প্রচুর লোকজন পিকনিক করতে আসে। কা মানুষ ভাই, हाँ बहुत आदमी आते हैं ना बहुत आदमी आता है। जनवरी महीने में, हाँ जनवरी में। एकदम पूरा माहौल बैठ पूरा जाता है। यहाँ का देखिएगा माहौल देखने में आपको लगेगा कि बेहतर जगह है। अच्छा, पिकनिक नहीं ये होता तो है, अभी, पूरा फैमिली आता है यहाँ ये पे। तो अभी भी बेहतर है भैया। नहीं, अभी बेहतर है मगर उस समय आपको देखने के लिए अच्छा अच्छा मिलेगा। अच्छा 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 हाँ। मिलेगा। এবারে এগোবো পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। कहाँ जाएंगे भाई? खंडोली जाएंगे हम लोग। खंडोली जाएंगे। कितना टाइम लगेगा यहाँ से? यहाँ से जाने में हम लोग का 40 मिनट। 40 मिनट लग जाएगा। कितना दूर है? यहाँ से लगभग होगा 35 किलोमीटर। 35 কিলোমিটার। ঠিক আছে, তো চলো। বকলিয়া ঝর্ণাকে পিছনে রেখে আমাদের ড্রাইভার ভাই সুনীল সাবধানতার সঙ্গে গাড়ি ছোটালো। শীতের বেলা, দিন অনেকটাই ছোট, আর সুনীল ভাইও চাইছিল না যাতে আমাদের কোনো স্পট মিস হয়ে যায়। পৌঁছে গেছি আমাদের পরবর্তী স্পট খান্ডোলি ড্যামের সামনে। আর এখানে এসে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে। মাঝখানে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে ওঠার পরেই যেটা প্রথম ফিল করলাম যে প্রচণ্ড খিদে পাচ্ছে। অর্পিতা তো ঘুগনি খাবে, ও সব হেলদি খাবার ছাড়া নাকি খায় না। আর আমি একটু রোল খাবো, রোল খেতে ইচ্ছা করছে। বেশ কদিন বাড়ির বাইরে, এখন অর্পিতা বলছে যে আমি আমাকে রোল খেতে তখনই দেবে যদি ওকে আজকে ভাত খাওয়াই। দেখি, আগে তো রোলটা খাই বাবা বাচ্চা বলে, তারপর দেখা যাবে। রোল কিতনে কা? রোল কিতনে কা? খান্ডোলি বাঁধের ধারে বিভিন্ন রকমের খাবারের ছোট ছোট স্টল আছে। ফাস্টফুড থেকে ফল সবটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। আমিও এখানকার একটা স্টলে এগ রোল অর্ডার দিলাম। যতক্ষণ আমার রোল তৈরি হচ্ছিল ততক্ষণ আমি খান্ডোলি ড্যামের সৌন্দর্যকে উপভোগ করছিলাম। স্বচ্ছ পরিষ্কার উসলি নদীর জল আর তার চারপাশের সবুজে মোড়া প্রকৃতি, উফ, এ এক অদ্ভুত কম্বিনেশন। লেকের একধারে পদ্ম ফুটে আছে, যা এই জায়গার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। লিটল আন্দামানের পর আমি এইখানে এইভাবে পদ্ম ফুটে থাকতে দেখলাম। যাই হোক, এর মধ্যে আমাদের রোলটাও রেডি, খিদেও পেয়ে গেছে, তাহলে একটু পেট পুজোই হয়ে যাক। জীবনে প্রথমবার চাউমিন দেওয়া রোল খাচ্ছি। আমি এর আগে কোনোদিন খাইনি। এই সিঙ্গেল ডিম দিয়ে হচ্ছে 40 টাকা, যদি ডবল ডিম দিয়ে হয় তাহলে হচ্ছে 50 টাকা। খেয়ে দেখি। একটু অন্যরকম খেতে, বাট খেতে কিন্তু খুব টেস্টি। খান্ডোলি ড্যাম গিরিডি শহরের কাছে অবস্থিত, আর এখান থেকেই গিরিডি শহরের জল সরবরাহ করা হয়। একটু বেশি ঠান্ডা পড়লে এখানে পরিযায়ী পাখিদের প্রচুর ভিড় জমে। খান্ডোলিতে আপনারা চাইলে বোটিংও করতে পারেন। সদ্য সদ্য চান্ডেল ড্যামে আমি বোটিং করে এসেছি, তাই এখানে আর করলাম না। এখানে বোটিংয়ের চার্জ মোটর বোটে 500 টাকা আর প্যাডেল বোটে 200 টাকা। খান্ডোলি লেকের পাশে আছে একটা ছোট্ট পার্ক, কিন্তু সেখানে আমাদের বড়দের অ্যামিউজমেন্টের জন্য সেরকম কিছু নেই। ছোট বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ সমস্ত কিছু আছে। যখন যদি বাচ্চা থাকে সঙ্গে তাহলে এই পার্কে অবশ্যই ঘুরবেন। আচ্ছা, এই পার্কে ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফিজ লাগে, 14 টাকা করে এন্ট্রি ফিজ। তো এই এন্ট্রি ফিজ দিয়ে টিকিট কেটে তবে কিন্তু ভেতরে ঢোকা যায়। এখানে খান্ডোলি ড্যাম ছাড়াও খান্ডোলি পাহাড়ও দেখার মতো জায়গা। পরন্ত বিকেলে রোদের আভা এই পাহাড়ের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। খান্ডোলিতে ড্যামের পেছন দিকটা যে পার্ক আছে, পার্কের পেছন দিকে এই পাহাড়ে ওঠার সিঁড়ি আছে। এই সিঁড়ির তলাতেই আছি, কিন্তু আমাদের দুজনেরই খুব ঠান্ডা লেগেছে, যে কারণে উঠতে গেলে হাঁপিয়ে যাব। ওই কারণে এবারে আমরা উঠছি না, না হলে ট্রেকিংয়ের সুযোগ আমরা ছেড়ে দেবো, এটা তো হতে পারে না। আপনারা যদি আসেন মনে করবেন তাহলে কিন্তু এখান থেকে উঠতে পারবেন, তবে ওই ঠান্ডা লাগা থাকলে বা শ্বাসকষ্ট হওয়ার চান্স থাকলে তাহলে কিন্তু উঠবেন না, এটা আমার সাজেশন রইল। আর এই ওপরে উঠলে ডেফিনেটলি ওপর থেকে যে চারপাশের এরিয়াটা, যে এরিয়াল ভিউ পাওয়া যাবে, এটা তো একদম খুব সুন্দর দেখতে লাগবে, এটা তো গ্যারান্টি। ফাইনালি খান্ডোলি ড্যাম ঘুরে নিয়ে
এবারে এগোলাম আমাদের অন্তিম গন্তব্যের উদ্দেশ্যে। খান্ডোলি ড্যাম থেকে বুড়াই পাহাড়ের পথের সৌন্দর্য নয়নাভিরাম। এই পথে চলতে চলতে বিভিন্ন রকমের ল্যান্ডস্কেপ আপনার নজরে আসবে, যা এই সারাদিনের পথ চলার ক্লান্তিকে একদমই ম্লান করে দেবে। রোদ্দুরের তেজ কমে যাচ্ছে, আস্তে আস্তে ভালো ঠান্ডা অনুভব হচ্ছে, বেশ শীত করছে কিন্তু এখানে দাঁড়িয়ে। যাই হোক, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বুড়াই পাহাড়ের সামনে। এই পিছন দিকে হচ্ছে বুড়াই পাহাড়, আর এখানে কিন্তু একটা ছোট্ট কুণ্ড মতো আছে। এটা যদিও বৃষ্টির জলে পুষ্ট, পাথর ক্ষয়ে গিয়ে তারপরে কিন্তু এই কুণ্ড তৈরি হয়েছে। এখানে ছোট্ট মন্দির আছে, তো আগে গিয়ে মন্দির দর্শন করি, চলুন এগোই। মন্দিরের পূজারীর কাছ থেকে শুনলাম বনবাসকালে এখানে নাকি রাম এবং সীতা এসে দিন কাটিয়ে গেছেন। আর এখানে কিন্তু অনেকগুলো গুফাও আছে, এগুলো কিন্তু আপনারা খুব ভালো করে দেখে নেবেন। বুরুটি পাহাড়ের সৌন্দর্য তো অসম্ভব ভালো, আমাদের তো খুবই ভালো লেগেছে। যতটুকু দেখে বুঝলাম এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে হার্ড রক আর সফট রকের খেলা। হার্ড রকের মধ্যেই থেকে যায়, সফট রক বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ এবং অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার কারণে ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। অ্যাকচুয়ালি একটা কথা আছে না, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে, আর পাথরে লেখো নাম সে নাম মুছে যাবে। কথাটা তখনকার দিনে একরকম মানে বুঝেছিলাম যে পাথরে লিখলে পাথর যেহেতু ঘর্ষণের ফলে ক্ষয়ে যায়, সে কারণে পাথরের নাম মুছে যাবে। এখন আরেকভাবে মনে হলো যে যদি হার্ড রক মানে হৃদয় যদি পাথরের মতো শক্ত হয়, হার্ড রকের মতো, তাহলে কিন্তু সে নাম চিরকালই রয়ে যায়। আর পাথর যা কিনা পরিবর্তনশীল, সে কারণে সেখানে কিন্তু নাম লিখলে সে নাম মুছে যেতে পারে। আরেকটা জিনিস এখানে এসে দেখে খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে মানুষের সচেতনতার অভাব। পিকনিক করে গেছিস কর, পিকনিক করা নিয়ে কেউ তো কিছু বলছে না, কিন্তু জলের বোতল, প্লাস্টিক, ফয়েলের থালা, অ্যালুমিনিয়াম ফয়েল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে। আর ঝাড়খণ্ডে যেটা বোনাস, যেটা বিহারে দেখা যায় না, সেটা হচ্ছে মদের বোতল বিভিন্ন জায়গায় পড়ে আছে। ভীষণ দৃষ্টিকটু লাগছে। চলুন এবারে বুড়াই পাহাড়ের ওপরে চড়া যাক, আর ওপরে চড়ে চারপাশের সৌন্দর্যটাকে উপভোগ করা যাক। ওপরে এলে কিন্তু এই জায়গায় এলে, বুড়ি পাহাড়ে এলে এই ওপরটা কিন্তু অবশ্যই উঠবেন। এই ওপর থেকে অজয় নদের পাড়ে আমি যখন এসেছিলাম তখন হালকা হালকা সূর্যাস্ত হচ্ছিল। ওপরে যেতে যেতে 2-3 মিনিটের মধ্যে সূর্যাস্ত হয়ে যায়। মানে প্রকৃতি এখানে নিজের মতো করে কিন্তু এই জায়গাটাকে সাজিয়েছে, যেরকম মনে হয়েছে, যেরকম হলে ভাল লাগবে ঠিক সেরকমভাবেই কিন্তু জায়গাটা তৈরি। এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট জায়গার মধ্যে একটা, মিস করবেন না কোনোভাবে। আর ঘরে বসে থেকে কী হবে, বেরিয়ে পড়ুন। তাহলে কিন্তু এই যে রসদ, এই যে সমৃদ্ধি, এটা কিন্তু আপনি না বেরোলে আপনি কিন্তু এই রসদ বা সমৃদ্ধি থেকে বঞ্চিত হবেন। চলুন ভাই, ফিরতে হবে, সন্ধে হয়ে আসছে, মধুপুর ফিরবো এবার, কালকে আবার বেরোনো আছে। সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালোই লেগেছে। সুনীলের সঙ্গে আমরা সারাদিন ঘুরেছি, ও কিন্তু আমাদেরকে খুব দায়িত্ব নিয়ে যত্ন করে ঘুরিয়েছে, কোথাও কোনো রকম তাড়াহুড়ো করেনি। আমাদের এমনিতে একটু বেশি সময় লাগে সাধারণের থেকে, কেন কি ভিডিও শ্যুট করার থাকে, তো ভিডিও তোলার জন্য কোথাও কোনো রকম তাড়াহুড়ো করেনি। সারাদিন আমাদেরও যেমন ঠিক করে আজ খাওয়া হয়নি, ওরও কিন্তু ঠিক করে খাওয়া হয়নি। আমরা তো ছোলা, কখনো রোল এইসব খেয়ে কাটিয়েছি, ও দেখলাম যে পেয়ারা খেয়ে কাটানো। যাই হোক, এবারে রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করতে হবে। একটু বিরতি নিচ্ছি আপাতত, রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বাইরে বেরিয়ে আবার কথা বলছি। ঠিক আছে শুনেন, বল দিয়ে। সারাদিন তো বেশ ঘোরাঘুরি হলো, এবারে রাতের খাবার খেতে হবে, শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি, কেন কি কালকে বেরোনো আছে, অলরেডি আপনাদেরকে আমি বলেছি। তো এখান থেকে 500 মিটার মতো দূরে বেশ কিছু বাঙালি হোটেল আছে, তো চলুন ওইগুলো একবার দেখে আসি।
ওখানে কি খাবার পাওয়া যায় সেগুলো সন্ধান নিয়ে আসি আর নিজেরাও খেয়ে আসি, যাতে আপনারা যখন আসবেন তাতে আপনাদের যেন কোনো অসুবিধা না হয়। চলুন এগুই। মধুপুর এসে বর্ধমান স্ট্রিটে না গেলে সেটা কিন্তু এক ধরনের অন্যায় হয়, আর সেই কারণেই স্টেশন থেকে 300 মিটার দূরে থাকা বর্ধমান স্ট্রিটে আমরা চলে গেছিলাম পায়ে হেঁটে। মধুপুর যে শুধু বাঙালিদের বাড়ি ছিল তা না, আর যেখানে বাঙালিরা থাকবে সেখানে রসগোল্লা থাকবে না, এটা তো ঠিক হয় না। আমরা এই মুহূর্তে চলে এসেছি মধুপুরের বিখ্যাত বর্ধমান সুইটসে মিষ্টি ট্রাই করতে। তো বাঙালি মানে প্রথম যেটা আসে সেটা হচ্ছে সবার প্রিয় রসগোল্লা। এই দুটো রসগোল্লাই হচ্ছে এখানে 10 টাকা করে পিস। খেয়ে দেখিয়ে না কেমন খেতে। রসগোল্লাটা ঠিক না আমাদের বালির দিকে যেরকম রসগোল্লা পাওয়া যায় সেরকম না, কেসিদাসের স্পঞ্জের রসগোল্লা সেরকম, মানে দুটোর কিন্তু মিক্সচার করে ফেলেছে। এবার এই রসগোল্লাটা কেমন হয় দেখি। এই রসগোল্লাটা কম্পারেটিভলি বেটার টেস্ট। এছাড়াও বর্ধমান সুইটসে আপনি নানা রকমের লাড্ডু এবং মিষ্টি পেয়ে যাবেন। এটা হচ্ছে ছানার জিলিপি। রসগোল্লা তো খেলাম, এবারে ছানার জিলিপি খেয়ে দেখি। জিলিপিটা দেখে তো সেই মেদিনীপুরে যেরকম পাওয়া যেত কালো জিলিপি সেরকমই দেখছি। খেয়ে দেখি এবার কেমন খেতে। এটা ভালো খেতে, নো ডাউট ভালো খেতে। এরপর আমরা চলে গেছিলাম স্টেশনের পাশে একটা পাইস হোটেলে রাতের ডিনার সারতে। আমি নিয়েছিলাম গরম গরম রুটি আর সোয়াবিনের তরকারি। অর্পিতাকে কথা দিয়েছিলাম রাতে ভাত খাওয়াবো, সেই মতো অর্পিতার মেনু হচ্ছে গরম গরম ভাত, গরম ডাল, সোয়াবিনের তরকারি, আলু ভাজা, চাটনি, আর সাথে অবশ্যই ছিল একটা করে ডিমের অমলেট। অর্পিতা কেমন খাচ্ছ? ভালো। চারটে রুটি আর তরকারি আমার পড়েছিল 40 টাকা, অর্পিতার পড়েছিল থালি 50 টাকা, আর ডিম ভাজা দুজনের 40 টাকা। সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো, খুব টায়ার্ড লাগছে। রাতের খাওয়া দাওয়া করে ফেলেছি, এবারে শুয়ে পড়তে হবে। আজকের মতো মধুপুরের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে বৈদ্যনাথ ধামের গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন। টাটা, গুড নাইট।